সম্পর্কে তোমাদের কিছু ধারণা দেওয়া হয়েছে অলরেডি। কিছু টেকনিক্যাল টার্মিনোলজি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখন হ্যাজার্ড ইমপ্লিমেন্ট করতে গেলে দেখো এই টেকনোলজি গুলো তোমাদের অনেক সাপোর্টিভ হবে এবং তোমরা বুঝতে পারবে বিষয়গুলো দেখার সাথে সাথে, যেহেতু তোমাদের টার্মগুলো সম্পর্কে জানা আছে। দেখো আমরা এগুলো অলরেডি আলোচনা করেছি। কন্ট্রোল পয়েন্ট দেখো, সিসিপি, কন্ট্রোল মেজার, কন্ট্রোল পয়েন্ট, কারেক্টিভ অ্যাকশন, ক্রাইটেরিয়ন, ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট, ক্রিটিক্যাল লিমিট, ডেভিয়েশন এবং হ্যাচাপ সিস্টেম, হ্যাচাপ প্ল্যান, হ্যাচাপ সিস্টেম, হ্যাচাপ টিম, হ্যাজার্ডস, হ্যাজার্ড অ্যানালাইসিস, মনিটর, প্রিরিকুইজিট প্রোগ্রাম। দেখো প্রিরিকুইজিট প্রোগ্রামটা আমাদের আবার একটু আসবে, তোমাদের এটা একটু ক্লিয়ার হতে হবে। প্রিরিকুইজিট প্রোগ্রাম মানে হলো, ধরো যে কোনো একটা ফ্যাক্টরিতে বা ইন্ডাস্ট্রি বা প্ল্যান্টেই বলো, কোন একটা নির্দিষ্ট প্রোডাক্ট ম্যানুফ্যাকচারের জন্য যে নরমাল প্রসিডিউর মেইনটেইন করা হয়, যে স্টেপ গুলো মেইনটেইন করা হয়, সেটাই হচ্ছে প্রিরিকুইজিট কন্ডিশন অথবা গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস। গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস অথবা প্রিরিকুইজিট প্রোগ্রাম, যে প্রোগ্রাম ব্যবহার করে, ইউজ করে বা ফলো করে, অথবা যে ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস গুলো ফলো করে যে কোনো একটা প্ল্যান্টে একটা নির্দিষ্ট প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করা হয়, সেটা হচ্ছে প্রিরিকুইজিট প্রোগ্রাম। স্টেপ, ভ্যালিডেশন, ভেরিফিকেশন। আমরা ভ্যালিডেশন ভেরিফিকেশন সামনের ক্লাসে আলোচনা করব। আজকে দেখো এটাও শেষ হয়েছে। হ্যাজার্ড গুলো আলোচনা করা হয়েছে। হ্যাজার্ড এর মধ্যে আছে 7টা প্রিন্সিপাল। 7টা প্রিন্সিপালকে আমরা অ্যাপ্লাই করব আজকে। দেখি লাস্টে 2-3টা হয়তো বা পারবো না। হ্যাজার্ড কম্পোনেন্টের মধ্যে আলোচনা হয়েছে ফিজিক্যাল, কেমিক্যাল এবং বায়োলজিক্যাল হ্যাজার্ড। আমি আর রিকল করছি না। দেন মাইক্রোবায়োলজিক্যাল হ্যাজার্ড নিয়ে প্রথমে আলোচনা করেছিলাম, যে সিভিয়ার থেকে লিমিটেড স্প্রেড যেগুলো হয়ে থাকে। তারপরে আমি দেখিয়েছিলাম ফিজিক্যাল এবং কেমিক্যাল হ্যাজার্ডস, কোন 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 সোর্স থেকে মিল্ক এবং ডেইরি ফার্মে অথবা ডেইরি প্রসেসিং প্ল্যান্টে হ্যাজার্ডাস ইনক্লুডিং ফিজিক্যাল এন্ড কেমিক্যাল হ্যাজার্ডাস ম্যাটেরিয়ালস আসতে পারে। আজকে আমরা চলে যাব সেই হ্যাচাপ ইমপ্লিমেন্ট। তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, একটু রেসপন্স করো। আমরা আজকে চলে যাচ্ছি হ্যাচাপ ইমপ্লিমেন্টেশনে। দেখো এই যে হ্যাচাপ সিস্টেমটা, হ্যাচাপ মানে হ্যাচাপ প্রসিডিউর, যেটা হ্যাজার্ড অ্যানালাইসিস এন্ড ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট। তাহলে এটা বুঝতে গেলে তোমাদের একটু চিন্তা করো যে কোনো একটা প্রোডাক্ট, যে কোনো একটা প্ল্যান্টে যদি আমি মানে সেফ ডেইরি প্রোডাক্ট, যে কোনো একটা সেফ ডেইরি প্রোডাক্ট যদি আমি ম্যানুফ্যাকচার করতে চাই, আমি যদি এমনিতেই কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতে চাই, সেখানে কিন্তু হ্যাচাপের প্রয়োজন নাই। বাট আমি যদি কোয়ালিটি সেফ ডেইরি প্রোডাক্ট তৈরি করতে চাই, সেখানে কিন্তু আমার একটা যে কোনো কন্ট্রোল সিস্টেম লাগবে। সেই একটা হচ্ছে, এরকম অনেক ধরনের কন্ট্রোল সিস্টেম আছে বা স্ট্যান্ডার্ড আছে। এর মধ্যে একটা অন্যতম হলো হ্যাচাপ সিস্টেম। কোন একটা ফ্যাক্টরিতে যদি হ্যাচাপ সিস্টেমটা ইমপ্লিমেন্টেড থাকে, তাহলে সেই ফ্যাক্টরি থেকে যে প্রোডাক্টটা আসবে, সেটা নিঃসন্দেহে যে প্রোডাক্টটা সেফ এবং গুড কোয়ালিটি প্রোডাক্ট। আমরা যদি ইমপ্লিমেন্ট করতে যাই, তোমাদের বইয়ে আরো ডিটেইলস লেখা আছে, আমি এখানে বোঝানোর চেষ্টা করছি অনেকটা। দেখো, অ্যাসেম্বল দ্য হ্যাচাপ টিম, এটা কিন্তু প্রিন্সিপালের বাইরে। মানে প্রিন্সিপাল যখন আমি 7টা প্রিন্সিপালের উপর কাজ করব, বাট তার আগে আমার কয়েকটি স্টেপ আছে প্রিন্সিপালে যাওয়ার আগে। প্রিন্সিপালটা হচ্ছে ফাইনাল ইমপ্লিমেন্টেশন, মানে ক্রাইটেরিয়া ফিক্সড করা। বাট এগুলোর আগেই দেখো কিছু স্টেপ আছে হ্যাচাপ সিস্টেমের। সেটা হচ্ছে অ্যাসেম্বল দ্য হ্যাচাপ টিম, যে প্রথমে হ্যাচাপ টিমকে আমার অ্যাসেম্বল করতে হবে। যে হ্যাচাপ টিমের মধ্যে কে কে থাকবে, কারা অন্তর্ভুক্ত থাকবে, তারা এক্সপেরিয়েন্সড হবে কিনা, কোন লেভেলের এক্সপেরিয়েন্সড হবে, কে কোথায় রেসপন্সিবল থাকবে, এই হ্যাচাপ টিমটা আমাকে সেট করতে হবে। যেমন দেখো, যে হ্যাচাপ টিম মাস্ট হ্যাভ স্পেসিফিক নলেজ। যেমন ধরো ইয়োগার্ট, চিজ, বাটার, ঘি, আইসক্রিম, তো প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমার সেপারেট কি লাগবে, হ্যাচাপ
প্ল্যান লাগবে, হ্যাচাপ সিস্টেম লাগবে। প্রত্যেকটা ডিফারেন্ট প্রোডাক্টের জন্য ডিফারেন্ট হ্যাচাপ কি করব, হ্যাচাপ সিস্টেমটা ইমপ্লিমেন্ট করব। প্রত্যেকটা প্রোডাক্টেরই এক একটা দেখো হ্যাচাপ ইমপ্লিমেন্টেশন টিম লাগবে। এখন যদি একই ম্যান পাওয়ার, একই পার্সোনেল যদি সে এক্সপেরিয়েন্সড হয়, নলেজেবল হয়, মাল্টি ডিসিপ্লিনারি নলেজে, যেমন একজন ডেইরি সায়েন্টিস্ট বা প্রোডাক্ট স্পেশালিস্টের মধ্যে ম্যানুফ্যাকচারার, তার যদি নলেজ থাকে আইসক্রিম, চিজ, বাটার, ঘি, তখন একজন পার্সোনেল দিয়ে তখন আমি এই প্রোডাক্ট গুলো কি করাতে পারবো, হ্যাচাপে কন্ট্রোল করাতে পারবো, বা তার নলেজ গুলো আমি কাজে লাগাতে পারবো। এই জন্য যে মোট কথা হলো এমন কিছু পার্সোনাল লাগবে যাদের এক্সপেরিয়েন্স আছে, এক্সপার্টাইজ আছে এবং নলেজ আছে, যে ডেইরি প্রোডাক্ট এবং প্রসেস সিস্টেমে অ্যাপ্রোপ্রিয়েট যাদের এক্সপার্টাইজ এবং নলেজ আছে, এবং মাল্টি ডিসিপ্লিনারি হতে হবে। কেন? প্রত্যেকটা স্টেপেই তার নলেজ থাকতে হবে, এবং যে অপারেশন মানে যে ম্যানুফ্যাকচারিং প্রসিডিউরে হ্যাচাপ সিস্টেমটা ইমপ্লিমেন্ট করব, সেই সিস্টেমটা সম্পর্কে তাদের মানে মোস্ট ফ্যামিলিয়ার হতে হবে। দেখো এখন এক্সপার্ট নলেজেবল হবে এক্সপার্ট, ইদার পার্টিসিপেট অর ভেরিফাই দ্য কমপ্লিটনেস অফ হ্যাচাপ প্ল্যান। হতে পারে এক্সপার্টরা অনেক সময় কি করে, যে পুরো ইমপ্লিমেন্টেশনের সময় পার্টিসিপেট করে, পুরো ইমপ্লিমেন্টেশনের সময় হ্যাচাপ সিস্টেমটা, অথবা তারা কি করে যে পার্সোনেলদের যে ডেইরি প্ল্যান্ট যে পার্সোনেল আছে তাদের ট্রেন আপ করে যেতে পারে, এবং ফাইনালি তারা ভেরিফাই করার জন্য আসতে পারে যে কমপ্লিটনেস অফ হ্যাচাপ প্ল্যান, যে প্ল্যানটা তারা সেট আপ করে গেছে, রেসপন্সিবল পার্সনদের যার যেখানে যেখানে সেট আপ করে গেছে সেই প্ল্যানটা ঠিকঠাক মতো রান হচ্ছে কিনা তারা ভেরিফাইও করতে পারে। স্টেপ 2 দেখো, যে ডেসক্রাইব ডেইরি ফুড এন্ড মেথড অফ ডিস্ট্রিবিউশন। এটা কিন্তু হ্যাচাপ প্ল্যানের ভিতরে, যে ডেসক্রাইব ডেইরি ফুড এন্ড মেথডস অফ ডিস্ট্রিবিউশন। মানে দেখো এই জন্যই বলা হয়েছে প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা হ্যাচাপ প্ল্যান বা সিস্টেম থাকতে হবে। কেননা দেখো আইসক্রিমের ডিস্ট্রিবিউশন সিস্টেম যেমন, সেটা কিন্তু ইয়োগার্টের ডিস্ট্রিবিউশন সিস্টেমের মতো না, আবার চিজের মতো না। এই জন্য কেননা যে তাদের স্টোরেজ টেম্পারেচার ভিন্ন, ডিস্ট্রিবিউশনের সময় এটাকে আসলে রেফ্রিজারেশনও রাখতে হবে নাকি ফ্রোজেন অবস্থায় রাখতে হবে। তার মানে কি, যে ডেইরি ডেসক্রাইব ডেইরি ফুড এন্ড ডিস্ট্রিবিউশনটাও জানতে হবে, আবার ডেসক্রাইব করতে হবে কিভাবে, যে প্রত্যেকটা প্রোডাক্টের কম্পোজিশন, স্ট্রাকচার, প্রসেসিং, প্যাকেজিং, স্টোরেজ, শেলফ লাইফ, ইনস্ট্রাকশন ফর ইউজ, প্রত্যেকটা প্রোডাক্টেরই আলাদাভাবে ডেসক্রিপশনও জানতে হবে, আবার তার ডিস্ট্রিবিউশন মেথডও আমাকে সেটআপ করে নিতে হবে প্ল্যানের আগেই। তারপর দেখো আইডেন্টিফাই ইন্টেন্ডেড ইউজ এন্ড পটেনশিয়াল কনজিউমার্স। ইন্টেন্ডেড ইউজ হচ্ছে নরমাল ইউজ, ধরো যে আলটিমেট মানে যে এন্ড ইউজার, কনজিউমার্স অথবা কনজিউমার টার্গেট গ্রুপ, যেটাই বলো না কেন, ফাইনাল যারা কনজিউম করবে তোমার প্রোডাক্টটা, তাদের কি করতে হবে, তারাই তোমার আসলে এই প্রোডাক্টের দেখো ইন্টেন্ট ইউজ করবে। মানে ইন্টেন্ডেড ইউজ অফ ডেইরি ফুড শুড বেসড অন ইটস নরমাল ইউজ, যেটা তুমি এমন কিছু পার্সোনেল বা এমন কিছু গ্রুপ অফ পিপুলকে টার্গেট করবা যারাই কি করবে, এই প্রোডাক্টটা তারা নরমাল ইউজ করবে। তার মানে কি, যে তোমার প্রোডাক্ট ইউজ করানোর জন্য তোমাকে পিপুল কি করতে হবে, বা গ্রুপ অফ পিপুল অথবা গ্রুপ অফ কনজিউমার্সকে তোমাকে টার্গেট করতে হবে। তারপর দেখো যেমন টার্গেট করতে হবে, তারপরে তোমার ওই টার্গেট পপুলেশনের উপরে তোমাকে আবার স্টাডি করে ইমপ্লিমেন্ট করতে হবে কোনটা, যে একটা ফুড কি তোমার সেটা নন ট্রেডিশনাল প্রোডাক্ট নাকি ইন্টারমিডিয়েট প্রোডাক্ট। যেমন ধরো চিজ অনেক সময় দেখা যায় যে এটা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট হিসেবে কাজ করে। যেমন যে চিজ কিন্তু সাধারণত ধরো আমরা পিজাতে খাই, আমরা কিন্তু চিজটা সরাসরি কনজিউম করতেছি না, কার মাধ্যমে কনজিউম করতেছি, পিজাতে কনজিউম করতেছি। তার মানে আমার টার্গেট গ্রুপ হতে হবে এখানে কি, কারা বলো, যারা পিজা পছন্দ করে। তাহলে তারা মজরেলা চিজ খাওয়ার জন্য কোথায় যাবে, রেস্টুরেন্টে যাবে। তার মানে এখানে আমার মানে পিজা যারা খাচ্ছে তারাও আমার এখানে টার্গেট গ্রুপ, আবার পিজা যারা তৈরি করতেছে তারাও কিন্তু আমার এখানে টার্গেট গ্রুপ। আবার কিছু আছে নন ট্রেডিশনাল কিছু ফুড আইটেম আছে, যেমন হোয়ে প্রোডাক্টস, ইনফ্যান্ট ফর্মুলা। আমি একটা এক্সাম্পল দিছি, যেমন মানে বাচ্চাদের মিল্ক ফর্মুলা তৈরির জন্য, পাউডার মিল্ক ফর্মুলা তৈরির জন্য হোয়ে
ওয়াটার থেকে মানে হয়ে ওয়াটার অনেক ব্যবহার হয়, হয়ে প্রোডাক্টস বলা হয়, বাইরের দেশে আছে। তার মানে কি এইগুলো হচ্ছে নন ট্রেডিশনাল প্রোডাক্ট গুলো মার্কেটে মানে এটা ডিমান্ড বাড়ানোর জন্য এটা আমার টার্গেট করতে হবে পিপল গ্রুপকে, যে কোন গ্রুপের আমি উপরে কাজ করব। আদারওয়াইজ তুমি হ্যাচআপ সিস্টেম প্ল্যান করে কি করলা, যে অনেক সুন্দরভাবে তুমি তোমার করলা, যে প্রোডাক্ট তৈরি করলা, হাই কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করলা, কিন্তু কনজিউমার নেই। এটা কি তোমার কোন কোম্পানির লাভ আসবে, বেনিফিট আসবে? বলো। না স্যার, আসবে না। ভেরি গুড। কোম্পানি কোনো বেনিফিট আসবে না। এই জন্য হ্যাচআপ প্ল্যান করার আগেই তোমাকে মানে ইমপ্লিমেন্ট করার আগে প্রিন্সিপাল গুলো তোমাকে তার ওই ইন্টেন্ডেড ইউজার যারা হবে, কনজিউমার যারা হবে, তাদের রুচি, তাদের মানে খাওয়ার প্যাটার্ন, তাদের সবকিছু তোমাকে একটা সার্ভের মতো করতে হবে। তারপর দেখো ডেভেলপ এন্ড ভেরিফাই এ ফ্লো ডায়াগ্রাম। একটা ফ্লো ডায়াগ্রাম থাকবে, মানে একটা ফ্লো চার্ট থাকবে, একটা ফ্লো থাকবে, কাজের ফ্লো, স্টেপের ফ্লো, স্টেজের ফ্লো, যে ফ্লোতে প্রত্যেকটা স্টেপ অনেক ক্লিয়ার এবং সিম্পল ওয়েতে ডেসক্রাইব করা থাকবে প্রত্যেকটা ডেইলি ফুডের জন্য। এবং এটা অবশ্যই ফ্লো চার্ট গুলো এমন হবে যে ফ্লো চার্ট বক্সের মধ্যে থাকবে অথবা রিটেন থাকবে, কোনো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং হবে না, মানে কোনো ড্রয়িং সিস্টেম হবে না, অনেক ব্রাঞ্চিং হবে না, মানে ব্রাঞ্চিং হলেও ফ্লো থাকে যেমন ইঞ্জিনিয়ারিং কিন্তু অনেক ধরনের আঁকা বাঁকা কোণ অ্যাঙ্গেল দিতে হয়, এগুলা না। এগুলা হচ্ছে মানে খুবই একটা সিম্পল ওয়েতে ওয়ার্ড থাকবে অথবা ওয়ার্ড গুলো বক্সের মধ্যে থাকবে, ফ্লো চার্ট থাকবে, সেইখানে যে প্রত্যেকটা স্টেজ বা স্টেপের মেসেজ সেখানে ক্লিয়ার ভাবে ডিফাইন্ড অথবা রিটেন আকারে থাকবে। এখন ফ্লো ডায়াগ্রাম গুলোর মধ্যে কি থাকে দেখো, প্রিরিকুইজিট যেগুলো বলছিলাম তোমাদেরকে, যে প্রিরিকুইজিট মানে কি, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস। মানে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস হচ্ছে ফ্লো, মানে একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতে যে যে স্টেপ গুলো লাগে তার সেই স্টেপ গুলো এখানে বর্ণনা করা থাকবে, মানে নাম লেখা থাকবে। র ম্যাটেরিয়ালস থাকবে, এখানে র ম্যাটেরিয়ালস গুলোর কি থাকবে, কেমিক্যাল, মাইক্রোবায়োলজিক্যাল, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড থাকবে, ডাটা থাকবে, সিকোয়েন্স অফ অল প্রসেস থাকবে, টাইম, টেম্পারেচার কনসিডারেশন থাকবে, প্রোডাক্ট রিসাইকেল, স্টোরেজ এন্ড ডিস্ট্রিবিউশন কন্ডিশনও থাকবে। লাস্টে আমরা কিভাবে স্টোরেজ করব এবং কত ডিগ্রিতে, কত পার্সেন্ট হিউমিডিটিতে, এবং ডিস্ট্রিবিউশন করার সময় কি কি কন্ডিশন মেইনটেইন করব, এগুলো থাকবে। দেখো এই একটা ফ্লো চার্ট আমি দেখিয়েছি, এটা চিজ প্রোডাকশনে, মানে জাস্ট এরকম, এটা এক্সাম্পল হিসাবে তোমাদের, এটা মানে পরীক্ষার জন্য বা তোমাদের এটা বই থেকে পাবা না, এটা অ্যাজ ফর এক্সাম্পলের জন্য, যে একটা চিজ ম্যানুফ্যাকচারিং এর জন্য যে প্রসেস গুলো আছে, এখানে দেখো র মিল্কের কি ডেনসিটি আছে, অ্যাসিডিটি আছে, আবার প্রত্যেকটি স্টেপে কি কত টেম্পারেচার, কত মিনিট আমি মেইনটেইন করব, শেপ কেমন দেব, কখন সল্টিং করব, এবং ফাইনালি স্টোরেজ কেমন হবে, ডিস্ট্রিবিউশন কেমন, মোটামুটি সবকিছু চলে আসছে এখানে। প্যাকেজিং কেমন হবে, এরকম একটা ফ্লো চার্ট থাকতে হবে। এখন আসো যে আমরা হ্যাজার্ড হ্যাচআপ যে সিস্টেমটা, প্ল্যানটা এখন আমরা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি, যে প্রথম প্রিন্সিপাল আমরা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। প্রথম প্রিন্সিপালটা কি দেখি, কে বলতে পারে? অ্যানালাইসিস। তার মানে আমার এখন কিন্তু প্রথম প্রিন্সিপালে চলে আসছে। এর আগে কিন্তু আমার কোনো প্রিন্সিপালে ছিলাম না। যেমন এর আগে আমার কি কি ছিল, প্রথম স্টেপটা ছিল যে একটা হ্যাচআপ টিমকে অ্যাসেম্বল করব, তারপরে ডেসক্রাইব ডেইরি ফুড এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমটাকে আমি ডিফাইন করে রাখবো, তারপরে আমার ইন্টেন্ডেড গ্রুপ পিপল, যে টার্গেট গ্রুপ সেটা আমি আইডেন্টিফাই করব, তারপরে আমি একটা ফ্লো চার্ট বা ফ্লো সিস্টেম বা ডায়াগ্রামটা ডেভেলপ করব। এটা বলো তো একজন, চারটা স্টেপ। Step 1, assemble the HACCP team. Step 2, describe dairy food and method of distribution. Step 3, identify intended use and potential consumers. Step 4, develop and verify a flow diagram. এক্সেলেন্ট। এখন আমরা যাচ্ছি হচ্ছে হ্যাজার্ড সিস্টেমটা ইমপ্লিমেন্ট করতে। প্রথম ইমপ্লিমেন্টটা হলো যে কন্ডাক্ট এ হ্যাজার্ড অ্যানালাইসিস। এখন হ্যাজার্ড অ্যানালাইসিসটা কন্ডাক্ট মানে কি, যে ধরো একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটার উপরে তোমার সার্ভে করা,
মানে একটা অ্যানালাইসিস করা। অ্যানালাইসিস করে আমরা কি বের করি বলো তো? সাধারণত আমরা অ্যানালাইসিস করে কি জিনিস বের করি? কোনো কিছু অ্যানালাইসিস করলাম, আমরা কি বের করি? যে কোনো একটা জিনিসের দ্বারা আমরা অ্যানালাইসিস করি। আমরা কি করি অ্যানালাইসিস করে? আউটকামটা কি হতে পারে? আউটকামটা কি হতে পারে? যে কোনো একটা জিনিসের অ্যানালাইসিস করলাম আমরা। ধরো তোমরা আমরা মিলে আজকে একটা অ্যানালাইসিস করলাম, সেটার আউটকাম কি হতে পারে? আউটকাম হতে পারে যে এটা কতটুকু পজিটিভ, কতটুকু নেগেটিভ, এটা আমাদের হেলথের জন্য কেমন, হ্যাঁ, ক্ষতিকারক না কিছু আছে কিনা, বা বেনিফিশিয়াল কিছু আছে কিনা, বা ক্ষতিকারক হলে লেভেল কত, হ্যাঁ, মানে এই এই ক্ষতিকারক সিস্টেমটা আমি কিভাবে মানে এখান থেকে এলিমিনেট করতে পারি বা প্রিভেন্ট করতে পারি আগেই, অথবা কারেক্টিভ অ্যাকশন নিতে পারি। চিন্তা করো বিষয়টা সিম্পল ওয়েতে, যে হ্যাজার্ড মানে হ্যাজার্ড সিস্টেম অ্যানালাইসিসটা, হ্যাজার্ড অ্যানালাইসিসটা হলো যে ধরো একটা চিজ ম্যানুফ্যাকচারিং ফ্লো চার্ট আছে, এই ফ্লো চার্টটা পুরোটা আমি অ্যানালাইসিস করলাম, মানে আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আলোচনা করলাম, সমালোচনা করলাম, করে দেখলাম যে কোন কোন পয়েন্টগুলো আমার কন্ট্রোল করতে হবে, আর কোন কোন পয়েন্টগুলো অলরেডি যে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস আছে সেটা দ্বারা অলরেডি কন্ট্রোল হয়ে যায়, বাট কোন পয়েন্টগুলো ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস যেটা আছে সেটা দ্বারা কন্ট্রোল হয় না, তাহলে ওই পয়েন্টগুলো আমার হবে কি ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট। খেয়াল করছো? এটা কিন্তু আমি হ্যাজার্ড অ্যানালাইসিসে বের করে ফেলবো। যেমন দেখো, তোমরা পড়লেই বুঝবা যে হ্যাচআপ টিম কন্ডাক্টস, আমি যে প্রথম হ্যাচআপ টিমটা তৈরি করলাম, সেই হ্যাচআপ টিম কন্ডাক্টস করবে হ্যাজার্ড অ্যানালাইসিস and identifies steps in the process where hazards of potential significance can occur। মানে একটা প্রোডাক্ট প্রসেসে তারা কি করবে, যে মানে স্টেপ গুলো খুঁজে বের করবে যেখানে পটেনশিয়াল হ্যাজার্ড হতে পারে। মানে এটা কি তোমরা মানে মানে আন্ডারস্ট্যান্ডেবল হয়েছে কিনা বলো? প্রথম লাইনটা কি বলো? প্রথম লাইনটার সিগনিফিকেন্স কি? তোমরা কি বুঝলা? কেউ নেই তোমরা জুমে? শাওন, স্যার আছে তো স্যার। বলো। প্রথমটা আমি কি বললাম, যে একটা হ্যাজার্ড অ্যানালাইসিস করবা কি জন্য? স্টেপ গুলো মানে স্টেপ গুলো অ্যানালাইসিস করবা, হ্যাজার্ড কোথায় কোথায় হতে পারে এই পয়েন্টগুলো আইডেন্টিফাই করবা। তারপরে দেখো, যখন তুমি পয়েন্টগুলো আইডেন্টিফাই করলা, তখন তাদের প্রিভেনশন, এলিমিনেশন এবং রিডাকশনটা অ্যাকসেপ্টেবল লেভেলে এটা মানে কিভাবে করা যায় এটা তুমি চিন্তা করবা তখন। এবং দেখো, অ্যালাউ আইডেন্টিফিকেশন অফ হ্যাজার্ডস, প্রিভেন্টিভ মেজার্স, মডিফিকেশন অফ প্রসেস এন্ড ডিটারমাইন সিসিপি। এবং এই অ্যানালাইসিসটা তোমাকে অ্যালাউ করবে, তার মানে কি এই অ্যানালাইসিসটাই তোমাকে ফাইনালি ড্র করতে সাহায্য করবে যে কোন পয়েন্টগুলো বা স্টেপগুলো সিসিপি, এবং এখানে কি ধরনের প্রিভেন্টিভ মেজার নেওয়া যায়, বা মানে যেটা যেন অ্যাকসেপ্টেবল লেভেলে হয়। আবার কি এখানেই যে আমি একটা ধরো ম্যানুফ্যাকচারিং প্রসেসে বা প্রিকুইজিটে আমার একটা ম্যানুফ্যাকচারিং স্টেজে একটা সিস্টেম আছে, সেটা আমি মডিফাই করেও দিতে পারবো যদি সেটা কাজ না করে। এক্সাম্পল হিসেবে দেখো, যে ইয়োগার্ট ম্যানুফ্যাকচারিং এর সময় যদি আমি হ্যাজার্ড অ্যানালাইসিস করি, যে এই স্টেপটা যদি আমি ইয়োগার্ট ম্যানুফ্যাকচারিং এ অ্যাপ্লাই করি, তাহলে এখানে আমি স্টেপগুলো অ্যানালাইসিস করে করে কি খুঁজে পাবো, যে পসিবল প্যাথোজেন পাবো ইন র মিল্ক। আচ্ছা, তাহলে আমার এখানে সিসিপি হচ্ছে কি পসিবল প্যাথোজেন ইন র মিল্ক, সিসিপি। তাহলে এর জন্য আমার মানে এটা আমি আইডেন্টিফাই করলাম। এখন এর জন্য আমার মানে মেজার কি হবে, প্রিভেন্টিভ মেজার কি হবে, পটেনশিয়াল প্রিভেন্টিভ মেজার, এটা হচ্ছে পাস্তুরাইজেশন। তার মানে হ্যাজার্ড অ্যানালাইসিসে তোমার ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টগুলো, পয়েন্ট মানে যে যে পয়েন্টে তোমার হ্যাজার্ড, পসিবল হ্যাজার্ড গুলো থাকতে পারে, সিসিপি 1 2 3, সেই পয়েন্টগুলো আইডেন্টিফাই করতে হবে, এবং সেই পয়েন্টগুলো কিভাবে এলিমিনেট, রিডাকশন, রিডিউস অথবা প্রিভেন্ট করা যায় সেটা বর্ণনা করা থাকবে। এটা কে বুঝলা বল? যে কোনো একজন আমাকে একটু বলো। তোমরা যে কেউ একটু রেসপন্স করো।
স্যার ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট গুলা আগে আইডেন্টিফাই করতে হবে, তারপরে প্রথমে সেগুলা কিন্তু তুমি আইডেন্টিফাই করতে পারবা না। প্রথমে কি করবা? কোন কোন জায়গায় হ্যাজার্ড মানে হওয়ার চান্স আছে সেই প্রথমে জায়গা অ্যানালাইসিস করবা। পুরো অ্যানালাইসিস সিস্টেমটাকে প্রথমে হ্যাজার্ড অ্যানালাইসিস আমি বলি, ওই ক্রিটিক্যাল কন্ট্রোল তুমি পুরো সিস্টেমটাকে অ্যানালাইসিস করবা হ্যাজার্ড গুলো আইডেন্টিফাই করার জন্য, এবং যে যে পয়েন্ট গুলোতে হ্যাজার্ড পাবা সেগুলো হবে সিসিপি। এখন সিসিপি পাওয়ার পরে তুমি এক একটা করে স্টেপে যখন সিসিপি পাবা, সিসিপি 1 সিসিপি 2 এভাবে রেখে দিলা, এবং এই সিসিপি গুলো মানে প্রিভেন্ট করার জন্য কি কি কন্ট্রোল মেজার হবে সেটাও তুমি সাথে লিখে ফেলতে হবে। এটা হচ্ছে হ্যাজার্ড অ্যানালাইসিস। যেমন বলছিলাম যে ইয়োগার্ট ম্যানুফ্যাকচারিং এ র মিল্কে প্যাথোজেন হতে পারে, এখানে হ্যাজার্ড, তাহলে সিসিপি 1 সেটার প্রিভেনশন কি হতে পারে? পাস্তুরাইজেশন। তার মানে এটা ডিফাইন থাকবে। পয়েন্টে ধরতে পারছো? জি স্যার। এক মিনিট আসছে। স্টেজে চলে যায় বা স্টেপে চলে যায়। পরের স্টেপটা হচ্ছে ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট। যেমন আগের এক্সাম্পল থেকে যদি বলি যে ইয়োগার্ট ম্যানুফ্যাকচারিং এর সময় তোমার পসিবল প্যাথোজেন পাইছো, এখন এই প্যাথোজেনের তোমরা একটা ক্রিটিক্যাল লিমিট দিলা যে এর চেয়ে বেশি হয়ে গেলে এই মিল্কটা তোমরা মানে তোমাদের প্ল্যান্টে নিবা না। এই যে ক্রিটিক্যাল লিমিটটা তোমরা সেট করবা, বা পিএইচ হতে পারে, সেটা টেম্পারেচার হতে পারে, সেটা প্যাথোজেন নাম্বার হতে পারে, সেটা মানে ধরো হেভি মেটালের কনসেন্ট্রেশন হতে পারে। একটা ক্রিটিক্যাল লিমিট তোমার সেট করে দিতে হবে। যখন তুমি হ্যাজার্ড অ্যানালাইসিসে ক্রিটিক্যাল জিনিসগুলো পাইলা, যেমন পয়েন্টগুলো সিসিপি, তার প্রত্যেকটা সিসিপির সাথে সাথে পরের স্টেপে কি করতে হবে? ক্রিটিক্যাল লিমিট সেট করে দিতে হবে। যেমন ধরো সিসিপি এনি পয়েন্ট, একটা পয়েন্ট অথবা একটা স্টেপ অথবা একটা প্রসিডিউর, যেখানে দেখো হুইচ কন্ট্রোল মানে at which control can be applied and a dairy food safety hazard can be prevented or eliminated, মানে সিসিপি বুঝাইছে এইটা। এখন গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস মে কন্ট্রোল মেনি অফ হ্যাজার্ডস। আমি তোমাদেরকে বলছিলাম যে যে ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসটা থাকে সেই ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসটা অনেক ধরনের হ্যাজার্ড তারা এলিমিনেট করতে পারে, প্রিভেন্ট করতে পারে, কিন্তু কিছু কিছু হ্যাজার্ড আছে যেগুলো কি করতে পারে না, যে এই ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসটা কন্ট্রোল করতে পারে না, সেগুলোকে আমরা আইডেন্টিফাই করি সিসিপি হিসাবে। এই সিসিপির আবার কি করি, এটা ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট, সরি ক্রিটিক্যাল লিমিট না, এটা কন্ডাক্ট হ্যাজার্ড অ্যানালাইসিস। তারপরে দেখো এই হ্যাজার্ড অ্যানালাইসিসটা আমাকে ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট করতে সাহায্য করে। আমি লাল কালি দিয়ে দেখাইছি, দেখো রেড করা আছে যে অ্যালাউ আইডেন্টিফিকেশন অফ হ্যাজার্ডস, প্রিভেন্টিভ মেজার্স এন্ড মডিফিকেশন অফ প্রসেস এন্ড ডিটারমাইন সিসিপি। এই সিসিপিটা আমরা এখন ডিটারমাইন করি। দেখো যে সিসিপি অনেকগুলা থাকতে পারে, যে ক্রিটিক্যাল পয়েন্ট তোমার কাছে যেটা মনে হয়েছে অ্যানালাইসিসে, কিন্তু গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস অনেকগুলো চলে যেতে পারে, বাট যেগুলো গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসে চলে যায় না সেইগুলো হচ্ছে সিসিপি। যেমন ধরো টেম্পারেচার অফ ইনকামিং র মিল্ক, এনিম্যাল ড্রাগ রেসিডিউ, স্টোরেজ টেম্পারেচার অফ র মিল্ক এবং ক্রিম, পাস্তুরাইজেশন টেম্পারেচার, টাইম, ইউজ অফ মেটাল ডিটেক্টরস, যে এই ধরনের কিছু ক্রিটিক্যাল বিষয় আছে, যে এই ক্রিটিক্যাল বিষয়গুলো ধরো এটা একটা পাস্তুরাইজেশন সিস্টেমের তোমাদেরকে এক্সাম্পল দিলাম, যে একটা মিল্ক যদি আমি পাস্তুরাইজ করতে যাই তাহলে এতগুলা পয়েন্ট আমার, প্রথম পয়েন্ট হবে ধরো টেম্পারেচার অফ ইনকামিং র মিল্ক সিসিপি 1, animal drug residue CCP 2, storage temperature of raw milk and cream CCP 3, pasteurization temperature CCP 4, মানে এরকম বিষয়টা, যে এই পয়েন্টগুলো আমার কি করতে হবে, এগুলো ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট, এগুলো নরমাল প্রসিডিউর, এগুলো এলিমিনেট করা সম্ভব না, এবং এইগুলো আমার পরে কি করতে হবে, কোনো একটা মেজার, কারেক্টিভ বা ইফেক্টিভ কোনো মেজার দিয়ে এগুলোকে প্রিভেন্ট করতে হবে। এখন এই ক্রিটিক্যাল পয়েন্টগুলো তুমি মানে ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টগুলো তুমি এখন কি করবা, একটা লিমিট দিবা, যে কত লিমিট পর্যন্ত, যেমন টেম্পারেচার অফ ইনকামিং র মিল্ক, তাহলে কত টেম্পারেচারে বেশি হলে আমি এটা বলবো যে এটা ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টে চলে গেছে, তার মানে এই মিল্ক আমি নেব না, বা এই মিল্কের টেম্পারেচার কমাতে হবে। এনিম্যাল ড্রাগ রেসিডিউ, কত মিলিগ্রাম পার এমএল চলে মানে চলে আসছে ড্রাগ রেসিডিউ, আমি একটা ক্রিটিক্যাল লিমিট দেব, আপার লিমিট দেব, যে এই লিমিটের বেশি হয়ে গেলে এই র মিল্ক এই প্ল্যান্টে আসবে না। এই যে ক্রিটিক্যাল লিমিট পয়েন্টগুলোর ক্রিটিক্যাল একটা লিমিট তৈরি করা, সেটাই হচ্ছে ক্রিটিক্যাল লিমিট। প্রিন্সিপাল চলে যাবে হচ্ছে 3 তে, যে ক্রিটিক্যাল লিমিট। দেখো ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টের সাথে ক্রিটিক্যাল লিমিটের একটা
মানে খুবই পজিটিভ সম্পর্ক। আসলে ক্রিটিক্যাল লিমিটটা হচ্ছে ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টের একটা বাউন্ডারি, মানে বাউন্ডারি সেফটি। যেমন যে এই ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টটা এই ক্রিটিক্যাল লিমিটের বাইরে যাবে না, তার মানে কি একটা ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টকে একটা বাউন্ডারি দেওয়া হলো যে এক্সিডিং এ ক্রিটিক্যাল লিমিট মিন্স হেলথ হ্যাজার্ডস মে এক্সিস্ট অর মে ডেভেলপ অন দ্য প্রোডাক্ট। তার মানে আমরা বুঝলাম, যেমন ধরো যে আগের স্লাইডে যদি আমরা যাই, ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টের মধ্যে আমরা একটা ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টের কথা বলি যে এনিম্যাল ড্রাগ রেসিডিউ। এখন এনিম্যাল ড্রাগ রেসিডিউর জন্য আমি একটা ক্রিটিক্যাল লিমিট দিলাম। এখন এই ক্রিটিক্যাল লিমিট যদি ক্রস করে, এক্সিড করে, তাহলে এটা আমার হেলথের জন্য অবশ্যই হ্যাজার্ড। দেখো, অথবা আমার যে ফিনিশ প্রোডাক্ট তৈরি করব সেটা সেই প্রোডাক্টে সে হ্যাজার্ড ডেভেলপ করতে পারে। যেমন কি হতে পারে, এরকম হ্যাজার্ড ডেভেলপ করতে পারে, এরকম একটা এক্সাম্পল হচ্ছে প্যাথোজেন। ধরো প্যাথোজেন আমি কি করলাম, যে মানে যে আপার লিমিটটা আছে, যে যেটাই বলো যে মিলিয়ন পার এমএল, সেই মিলিয়নের সেটা এক্সিড করলো, সেটা আমার হেলথের জন্য হ্যাজার্ডাস নাও হতে পারে তখন, বাট যখন আমি প্রোডাক্ট ডেভেলপ করে ফেলবো তখন সেটা মাল্টিপ্লাই করে আমার বডিতে মানে অসংখ্য করে ফেলতে পারে, যেটা আমার বডি পারমিট করতেছে না, তখন এই প্রোডাক্টটা হয়ে যাবে আমার হেলথের জন্য হ্যাজার্ডাস। এক্সাম্পল দেখো, টেম্পারেচার, টাইম, পিএইচ, টাইট্রেবল অ্যাসিডিটি, ড্রাগ রেসিডিউস, মাইক্রোবিয়াল নাম্বারস এবং কাইন্ডস। কাইন্ডস মানে হচ্ছে, যেমন ধরো আমরা মাইক্রোবিয়াল স্ট্যান্ডার্ড তোমাদের পড়িয়েছি কিনা, যেমন ধরো স্যালমোনেলার একটা স্ট্যান্ডার্ড আছে, ইকোলাইয়ের একটা স্ট্যান্ডার্ড আছে, যে নাম্বারও থাকবে আবার কাইন্ডসও থাকবে, কি ধরনের মাইক্রোবস কত নাম্বারে ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত আমি পারমিট করব, কত টেম্পারেচারে আমি এই স্টেজে পারমিট করতে, কত টাইমে করব, পিএইচ একটা ক্রিটিক্যাল লিমিট দেওয়া থাকবে, এই পিএইচ এর বেশি হলে এরকম হবে, আবার কম হলেও। টাইটেবল অ্যাসিডিটি, যে এই অ্যাসিডিটির বেশি হলে মিল্ক আমি প্ল্যান্টে রিসিভ করব না। ড্রাগ রেসিডিউ, মানে প্রত্যেকের একটা ক্রিটিক্যাল লিমিট বা বাউন্ডারি সেফটি আমি সেট আপ করে দেব। এখন ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট এন্ড ক্রিটিক্যাল লিমিট, এই দুটো একটু আমাকে বোঝাতে একজন। স্যার, পুরো প্রসিডিউরটার মধ্যে যে যে জায়গায় হ্যাজার্ড হতে পারে সেই পয়েন্ট গুলোকে আমরা ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট বলবো, আর ওই ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট গুলোকে কন্ট্রোল করার জন্য একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে রাখতে হবে, সেটাই ক্রিটিক্যাল পয়েন্ট, মানে না না, লিমিটের মধ্যে রাখতে হবে না, মানে রাখবো তো আমি একটা বাউন্ডারি দেওয়া, আমি একটা বাউন্ডারি দিয়ে দেব যে এর চেয়ে বাইরে গেলে আমি এটা ক্রিটিক্যাল, আমাদের জন্য মানে এটা আমি রিসিভ করব না বা এটা আমি নেব না, এটা মানে তখন এটা হ্যাজার্ডাস হয়ে যাবে। ধরো ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট, মাইক্রোবস তো সবসময়ই আমাদের জন্য ক্রিটিক্যাল, খেয়াল করো, প্যাথোজেনিক মাইক্রোবস আমাদের জন্য ক্রিটিক্যাল, কিন্তু এটার একটা দেখো ইয়ে আছে, নাম্বার আছে, যে এর চেয়ে বেশি হয়ে গেলে এটা আমাদের জন্য হ্যাজার্ডাস। এখন আমাদেরকে এটা অবশ্যই কি করতে হবে, যেখানে প্রিভেন্টিভ মেজার নিতে হবে, এলিমিনেট করতে হবে, মানে এই লিমিটে এক্সিড করে গেলেই সব সময়। তারপরে দেখো মনিটরিং ইন্সপেকশন প্রিন্সিপাল 4, মানে এটা আমি যে হ্যাজার্ড অ্যানালাইসিস করলাম, কন্ট্রোল পয়েন্ট গুলো বের করলাম, তার একটা ক্রিটিক্যাল লিমিট দিলাম, তার মানে কি এখন প্ল্যান্ট চলমান হয়ে গেল না, প্ল্যান্টে কিন্তু হ্যাজার্ডটা চলমান হয়ে গেল। কিভাবে চলমান হয়ে গেল, যে আমি অ্যানালাইসিস করে বের করলাম, প্রিভেন্টিভ মেজার বলে দিলাম, কন্ট্রোল পয়েন্ট গুলো বের করলাম, তার ক্রিটিক্যাল লিমিট দিলাম। এখন এই যে বিষয়গুলো এখন রান হবে, এই বিষয়গুলো তোমার কি করতে হবে, মনিটর করতে হবে যে আসলে সিসিপি গুলো যেগুলো তুমি ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট গুলো আইডেন্টিফাই করছো, সেখানে যে প্রিভেন্টিভ মেজার গুলো তুমি সেট করছো, লিমিট গুলো যে সেট করছো, সেগুলো কন্ট্রোলে আছে কিনা, আন্ডার কন্ট্রোলে আছে কিনা সিস্টেমটা। প্লিজ, তোমরা মনে হয় কেউ কথা বলতেছো, দাঁড়াও তো মিউট করে দিতে হবে। কথা বলে কে, বলো। কথা বলে কে, বলো।
করার জন্য মনিটরিং মানে একটা বাউন্ডারি নির্ধারণ করতে হবে। এটা বাউন্ডারি তুমি খুব কোথায় ছিলা বলো, তুমি কি ঘুমিয়েছিলা? না স্যার, ক্লাস তাইলে কে বলতে পারো বলো তো, আমরা মনিটর এবং ইন্সপেক্ট কাকে করব? স্যার যে বিষয়গুলো রান হবে, যেমন হ্যাজার্ড অ্যানালাইসিস, তারপর ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট এবং লিমিট যেগুলো আর কি সিলেক্ট করলাম, আমি হ্যাজার্ড অ্যানালাইসিস করে যে সিসিপি গুলো আইডেন্টিফাই করলাম এবং সিসিপি যে ক্রিটিক্যাল লিমিট দিলাম এবং এই সিসিপি গুলো কন্ট্রোল করার জন্য যে প্রিভেন্টিভ মেজার আমি সেট করছি এগুলো ঠিকঠাক মতো মনিটর করতে হবে। পুরো আন্ডার কন্ট্রোলে আছে কিনা, কন্ট্রোলে, ভেরি গুড, কন্ট্রোলে আছে কিনা সেটা আমি মনিটর করব। দেখো, মনিটরিং সার্ভস টু ট্র্যাক দা সিস্টেম অপারেশন, মানে ট্র্যাক করব আমি অপারেশন সিস্টেমটাকে, ডিটারমাইন করব when there is loss of control and deviation occurs at CCP। যদি কোনো ক্রিটিক্যাল লিমিট ডেভিয়েশন হয় বা সিসিপি ডেভিয়েশন হয় অথবা প্রিভেন্টিভ মেজার সেটা ইনএফেক্টিভ হয়ে যায়, সেটা মনিটর করে সেটা ফাইন্ড আউট করব, সেটা ডকুমেন্টেড করব ফর ভেরিফিকেশনের জন্য, যে ফার্দার ভেরিফাই করে সেটা কি করা হবে, আবার কারেক্টিভ অ্যাকশন নেওয়া হবে। এটাই মনিটরিং এর কাজ। এবং মনিটরিং মাস্ট অ্যাড্রেস, এবং দেখো কি কি অ্যাড্রেস করতে হবে অবশ্যই মনিটরিং এ, কন্ট্রোলস, প্রসিডিউর, ফ্রিকোয়েন্সি, রেসপন্সিবিলিটি, মানে এখানে কোন ব্যক্তি রেসপন্সিবল ছিল সেটা আমি মনিটর করব। কাস্টমাইজড কন্টিনজেন্সি প্ল্যান, মানে যদি কোনো প্ল্যান আমার ফল্ট হয় সেটা কাস্টমাইজ করে সাপোর্টিভ, মানে পরবর্তীতে কোনটা অ্যাডিশনাল একটা প্ল্যান আমি যেটা অ্যাড করছি সেটাও মনিটর করব। অ্যাক্টিভিটিস, তারপরে হচ্ছে এক্সিডিং দ্য লিমিটস, ক্রিটিক্যাল লিমিট এক্সিডিং করতেছে কিনা, এক্সিড করতেছে কিনা সেটা আমি মনিটর করব। তারপরে দেখো প্রিন্সিপাল 5, এটা হচ্ছে কারেক্টিভ অ্যাকশন। কারেকশন প্রিভেনশন, এটা কি বোঝো বলো তো? কারেকশন বলতে কি বোঝো আর প্রিভেনশন বলতে কি বোঝো? স্যার প্রিভেনশনটা প্রতিরোধ আর কারেকশনটা স্যার প্রতিকার। হ্যাঁ, তার মানে ধরো যে কোনো একটা জায়গায় আগুন লেগে গেছে, সেটা পরবর্তীতে আগুনের যে ইনফ্লুয়েন্সটা, সিগনিফিকেন্সটা, এটা যদি আমি কমাতে চাই, আমি যদি অনেক স্টেপ নিতে চাই, তখন সেটা কি হবে, কারেকশন না প্রিভেনশন? কারেক্ট। তো দেখো প্রিন্সিপাল 5 এ হচ্ছে কারেক্টিভ অ্যাকশন আর স্টেপ হবে 9। এখন কারেক্টিভ অ্যাকশন কোথায় হবে? মনিটরিং। দেখো, মনিটরিং করে যে ক্রিটিক্যাল পয়েন্টগুলো আমি মনিটরিং করলাম, প্রসিডিউর মনিটরিং করলাম, রেসপন্সিবল পারসন গুলো আমি মনিটরিং করলাম, সবকিছু করলাম, ক্রিটিক্যাল লিমিট করলাম, করে যেখানে যেখানে কি পাবো, আমি ডেভিয়েশন পাবো, লস পাবো, সেই ক্রিটিক্যাল পয়েন্টগুলোতে কি করব, আমি সেই ক্রিটিক্যাল পয়েন্টগুলোকে বা ক্রিটিক্যাল লিমিটগুলোকে আমি কারেক্ট করব আফটার মনিটরিং। এবং অ্যাকশনস টেকেন, দেখো, শুড এলিমিনেট actual or potential hazards created by deviation and ensuring that CCP has been brought under control। যে ধরো কোনো কারণে লিমিট এক্সিড করছে, লিমিট এক্সিড করা মানে কি, পটেনশিয়াল হ্যাজার্ড তৈরি হয়ে গেছে। যে ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টে আমি হ্যাজার্ডের একটা লিমিট দিয়েছিলাম, উদাহরণস্বরূপ তোমরা চিন্তা করতে পারো যে একটা ক্রিটিক্যাল লিমিট যখন এক্সিড করলো তখন আমার জন্য সেটা হ্যাজার্ড হয়ে গেল। আমি কিন্তু এটা পাইছি কোথায়, মনিটরিং এর মাধ্যমে। এবং পরে আমি এটা আবার কি করবো, কারেক্ট করবো কিনা। তারপরে দেখো, ইন পাস্তুরাইজেশন অফ মিল্ক, if it fails the critical limit then send it for repasteurization। পাস্তুরাইজেশন অফ মিল্ক মানে কি, ধরো পাস্তুরাইজেশনের সময় এলটিএসটি যেটাই বলো না কেন, যেটা বা ভ্যাট পাস্তুরাইজেশনের সময় বলো না কেন, তুমি যে টেম্পারেচার এবং টাইম সেট করে দিছো যে এই ধর এত মাইক্রোবস পার এমএলএ, এই পাস্তুরাইজেশনের পরে 10% মাইক্রোবস মারা যাবে বা 12% মাইক্রোবস মারা যাবে। তুমি পরে এক্সামাইন করে দেখলা যে পাস্তুরাইজ মিল্কে না, এটা ক্রিটিক্যাল লিমিটেড সে, এটা কি করছে, এক্সিড করছে। তখন তুমি কারেক্টিভ অ্যাকশন কি করলা, কারেক্টিভ অ্যাকশন করলা, সেটাকে আবার রিপাস্তুরাইজেশনে পাঠালা। প্রথমে পাস্তুরাইজেশনের মধ্যে পসিবল প্যাথোজেন হচ্ছে একটা সিসিপি, ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট।
এর ইফেক্টিভ মেজার ক্রিটিক্যাল লিমিট কি হবে যে এত ml, মানে নট মোর দ্যান এত ml। ইফেক্টিভ মেজার কি হবে পাস্তুরাইজেশন। পরে তুমি মনিটর করে পাইলা কি যে না এখানে পাস্তুরাইজেশন এটা সাকসেস হয়নি, মানে এফিশিয়েন্ট পাস্তুরাইজেশন কমপ্লিট হয়নি, তখন তুমি এটা কি করবা, কারেক্টিভ অ্যাকশনটা কি হবে যে আবার রিপাস্তুরাইজেশনের জন্য সেন্ড করবা। শেষ, আজকে তোমাদের পড়ালেখা এ পর্যন্তই শেষ। বলো তো আমি তাহলে এ পর্যন্ত কি কি তোমাদেরকে নিয়ে আলোচনা করলাম, একটু কেউ একজন একটু আমার সামনে সামারি করে বলো। কেউ একজন সামারি করে একটু বলো। কি হলো? স্যার হ্যাজার্ড অ্যানালাইসিস গুলো বলেছিলেন, এগুলোর মধ্যে যে স্টেপ গুলো ছিল ওইগুলো ছিল স্টেপ, মানে আজকে 10টা বর্ণনা আমরা হয়েছিল। হ্যাজার্ড ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি, প্রথম কথা হলো আমরা হ্যাজার্ড ইমপ্লিমেন্ট করব। হ্যাঁ, তারপরে হচ্ছে স্যার হ্যাজার্ড ইমপ্লিমেন্টেশনের মধ্যে স্টেপ 1 যেটা সেটা ছিল হচ্ছে হ্যাজার্ড যে টিমটা সেটা অ্যাসেম্বল করতে হবে প্রথমে, যাদের স্পেসিফিক নলেজ থাকবে এবং এক্সপার্টাইজ হবে প্রোডাক্ট সম্পর্কে। তারপর হচ্ছে স্টেপ 2 তে সে ডেসক্রাইব করব ডেইরি ফুড এবং মেথড অফ ডিস্ট্রিবিউশন। স্টেপ 3 তে হচ্ছে আইডেন্টিফাই করব ইন্টেন্ডেন্ট, মানে ওইগুলো যে কনজিউমার গুলা, সেই পটেনশিয়াল কনজিউমার গুলো আইডেন্টিফাই করতে হবে। তারপর স্টেপ 4 এ হচ্ছে ডেভেলপ করব এবং ফ্লো ডায়াগ্রাম থাকবে ওই প্রোডাক্টটা কিভাবে ম্যানুফ্যাকচারিং হবে এবং তারপর কনজিউমার পর্যন্ত যাবে। ফ্লো ডায়াগ্রাম থাকবে, তারপর র ম্যাটেরিয়ালস গুলার মাইক্রোবায়োলজিক্যাল, কেমিক্যাল, ফিজিক্যাল ডাটা থাকবে, সিকোয়েন্স হবে কিভাবে প্রোডাক্টটা মানে ফাইনাল প্রোডাক্ট হবে। তারপরে আমরা কোথায় চলে যাব? ইমপ্লিমেন্ট, মানে একদম হ্যাচাপ প্ল্যানের মধ্যে চলে যাব, প্রিন্সিপালের মধ্যে। হ্যাচাপ প্রিন্সিপাল অনটাকে আমরা ইমপ্লিমেন্ট করব, যে একটা না হ্যাজার্ড একটা মানে কন্ডাক্ট একটা হ্যাজার্ড অ্যানালাইসিস করব যে কোনো একটা প্রোডাক্টের উপরে। এটা দ্বারা এটার অবজেক্টিভটা কি? অবজেক্টিভ গুলো হচ্ছে এই সিস্টেমটাকে আমরা প্রথমে অ্যানালাইজ করব, অ্যানালাইজ করার পর এগুলোর মধ্যে প্রোডাক্টের জন্য কি কি হ্যাজার্ড থাকতে পারে সেগুলো আমরা বের করব। বের করার পর সেটাকে সিসিপি হিসেবে সেট করার পর সেগুলোর মানে প্রিভেনশন, এলিমিনেশন কিভাবে করা যায় সেটা চিন্তা করব আর কি। এবং এটা ক্রিটিক্যাল লিমিট কিনা সেটা সেট করব আর কি। আচ্ছা, এখন এইগুলোই হচ্ছে পরবর্তী স্টেপে আমরা করতেছি। ধরো ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট, মানে অ্যানালাইসিস করে আমরা এই পয়েন্টগুলো আলাদা করতেছি, ঠিক আছে? আচ্ছা, যেমন ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট গুলো কেমন হতে পারে, কোনগুলো হতে পারে? যেমন টেম্পারেচার হতে পারে, অ্যানিমাল ড্রাগ রেসিডিউ হতে পারে, তারপর স্টোরেজ টেম্পারেচার হতে পারে অফ র মিল্ক, ক্রিম, তারপর পাস্তুরাইজেশন টেম্পারেচার। এরপর স্টেপ যাবে আমার যে ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট গুলো অ্যানালাইসিস করে আমি আলাদা করলাম, এখন এগুলোর আমি লিমিট দেব বা বাউন্ডারি সেট করব, মানে একটা বাউন্ডারি সেট লেভেল দেব, মানে ম্যাক্সিমাম কত হতে পারে বা এর বাইরে গেলে সেটাকে আমরা মানে বাইরে যেতে না যায় হ্যাজার্ডাস বলে গণ্য করব, হ্যাজার্ড বলে গণ্য করব। তারপরে সেটার ইফেক্টিভ মেজার তো নিব, তারপর সেটা মনিটরিং করব যে ফাইনাল প্রোডাক্টটা ঠিক আছে কিনা। যেমন মিল্কের যদি পাস্তুরাইজেশন করি সেটার ম্যাক্সিমাম যে টেম্পারেচারে পাস্তুরাইজেশন করার দরকার কথা ছিল সেটা হয়েছে কিনা, বা ওই যদি মিল্কের মানে মাইক্রোবস মানে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া কত পর্যন্ত থাকতে পারে সেটা আছে কিনা সেটা দেখবো আর কি। যদি থাকে তাহলে তো হলোই, আর যদি না থাকে তাহলে সেটার ক্ষেত্রে আবার কারেক্টিভ অ্যাকশন নিতে হবে, মানে পরে স্টেপ 9। থ্যাংক ইউ। তারপরে কারেক্টিভ অ্যাকশন। থ্যাংক ইউ, তোমার রেসপন্সটা অনেক ভালো ছিল, মানে আমি ইমপ্রেসড। তোমার ফিডব্যাকে আমি ইমপ্রেসড। আমার একটু ভালো লাগতেছে যে আমি যে কষ্ট করলাম সেটা অনেকটাই সার্থক, অ্যাট লিস্ট তোমার জন্য হলেও সার্থক। সবাই কি করছে? তাহলে আমি আজকের ক্লাসটা এখনই স্টপ করে দেই। হ্যাঁ, পরে ক্লাসে আমরা হ্যাচাপটা শেষ করে দেব, এক্সাম্পল দেব, তোমাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ একটা। তাহলে আমি এখানে বিদায় নেই।